শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকিব। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উন্নয়নের প্রয়োজন সহ নানান অজুহাতে রাজধানীর রাস্তা, পার্ক থেকে কাটা পড়ছে গাছ। নতুন কিছু গাছ রোপণ হলেও পরিচর্যায় দেখা দেয় দায়সারা ভাব। 1995 সালেও রাজধানীতে সবুজ ছিল 22 ভাগ, যা 23-এ এসে দাঁড়িয়েছে মাত্র 9 ভাগে। পরিবেশের চরম বিপর্যয় কাটাতে নতুন গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। প্রথম ধাপের 140টি উপজেলা পরিষদের ভোট হবে কাল। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিজিবি। সিইসি বলেছেন, মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী পরশু থেকে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। আজ ভিসা দেওয়ার সময় শেষ হলেও দেখা যায় অন্তত 58,000 হজ যাত্রীর আবেদনই করেনি হজ এজেন্সিগুলো। মন্ত্রণালয়ের অনুরোধের পর কয়েক ঘন্টা আগে দ্বিতীয় দফায় 11 মে পর্যন্ত আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানীর উষ্ণতা কমাতে যেখানে আরও গাছের প্রয়োজন, সেখানে উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এতে দিনে দিনে চরম সংকটের মুখে পড়ছে জীব ও পরিবেশ। এমন বাস্তবতায় আরও গাছ না কেটে নতুন করে গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দাউদ হাসানের রিপোর্ট। উন্নয়নের প্রয়োজন সহ নানান অজুহাতে রাজধানী থেকে একে একে কাটা পড়ছে গাছ। এই যেমন ধানমন্ডির 7 মসজিদ রোডের সড়ক বিভাজনের ছায়া বিস্তরী গাছগুলো কেটে লাগানো হয়েছে ছোট ছোট ফুল গাছ। একইভাবে কাটা পড়েছে মিরপুর, আগারগাঁও, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকার নানা বয়সী গাছপালা। রেহাই পায়নি পার্কগুলোও। গাছ কাটা হচ্ছে, গাছ কাটা তো অন্যায়। তার কারণ এই গাছ তো মানুষের জীবন রক্ষা করে, ছায়া দেয় এবং শীতল হাওয়া দেয়। কিন্তু এই গাছ যারা কাটে, এদের তো একটা উপযুক্ত ব্যবস্থা হওয়ার দরকার, সেটা তো হয় না। আগে যখন এই রোডে গাছ ছিল তখন অনেক ভাল লাগছে, ঠিক আছে, লোকজন গাছের ছায়া দিয়ে হাঁটে যাইতে পারছে বা বসে থাকছে, অনেক ভাল লাগছে। কিন্তু এখন তো সেই জিনিসটা নাই। নানা কারণে নির্বিচারে গাছ কাটা হলেও নতুন গাছ রোপণে দায়সারা ভাব লক্ষ্য করা যায় নগর কর্তৃপক্ষের। পথের ধারে কিংবা সড়ক বিভাজনে কোনো রকম গাছ পুঁতে দিলেই যেন দায় শেষ। যত্নের অভাবে মারা যায় সেসব গাছের বেশিরভাগ। ফুটওভার ব্রিজের দুপাশে লাগানো গাছগুলো পরিচর্যার অভাবে ধুঁকছে। বেসরকারি একটি সংস্থার গবেষণায় দেখা যায়, একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত 25 ভাগ। 1995 সালেও রাজধানীতে সবুজের অংশ ছিল 22 ভাগ, যা 2023 সালে এসে দাঁড়ায় মাত্র 9%। হঠাৎ করে বলছি যে নগর এলাকায় সবুজ কমে গেছে, একদিনে কমেনি, বছরের পর বছর কমেছে। আমরা সবুজ এলাকা ধ্বংস করে দিয়ে, পার্ক ওপেন স্পেস ধ্বংস করে দিয়ে, খাল জলাশয় ভরাট করে দিয়ে আমরা নগরায়ণ করেছি, যার ফলে আমরা এই গরমে দেখছি যে তীব্র তাপদাহ। এমন বাস্তবতায় সবুজ নিধন না করে নতুন গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান পরিবেশবিদদের। টেকসই উন্নয়ন যদি আমরা চাই, তাহলে পরে গাছপালা কেটে আর কোনো স্থাপনা করাটা মোটেই যৌক্তিক হবে না। কারণ গাছপালা বেঁচে থাকলে পরে আমরা বেঁচে থাকবো। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমাদের যে বর্তমান বনভূমি আছে লেস দ্যান 10%, আমি ধরে নিলাম 10%, সেই 10% থেকে 20% আমাদের যেতে হবে। উত্তরের মেয়রের দাবি, থেমে নেই সবুজ বিপ্লব কর্মসূচি। নগরীর সবুজায়নে বরাবরের মতো নতুন প্রতিশ্রুতি দেন তিনি। এবারটা আমাদের টার্গেট হলো 1,20,000 গাছ। ফুটপাথ, ডিভাইডার, খালের পাশে যেখানে আমরা জায়গা পাবো সব জায়গাতে, লেকের পাশে এটি চলমান থাকবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি নগরকে আমরা একটি বনায়ন দিতে পারবো। প্রতিদিনের দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ ধ্বংসের আত্মঘাতী প্রবণতা থেকে বের হয়ে প্রাণ প্রকৃতি নির্ভর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি পরিবেশবাদীদের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
নতুন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আগে তার অর্থনৈতিক মুনাফা এবং সম্ভাবনা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখে এই নির্দেশনা দেন তিনি। বড় বিনিয়োগের অবকাঠামোগত প্রকল্প শুরুর আগে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সম্ভাবনা নিয়ে গভীরভাবে বিচার বিশ্লেষণের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, অন্যের উপর নির্ভরতা কমিয়ে ক্রমেই নিজেদের যোগ্যতায় সক্ষম হয়ে উঠছে দেশ। ভবিষ্যতে অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ, নির্মাণ খরচ কমানো এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রোহিঙ্গাদের সহযোগিতায় নতুন উৎস থেকে তহবিল বাড়ানোর জন্য অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন IOM এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে IOM এর মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল সংকটের মুখে। এই অবস্থায় নতুন উৎস খুঁজে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে IOM এর পরিচালককে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সে সময় রোহিঙ্গাদের জন্য নেওয়া সরকারের নানা পদক্ষেপ ও তাদের জন্য সৃষ্ট নানা অসুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপের 140টি উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি 1,60,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ডেস্ক রিপোর্ট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় এক প্রার্থীর পক্ষে গোপনে বৈঠকের অভিযোগে 5 প্রিজাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রিজাইডিং কর্মকর্তা সহ 5 জনকে গ্রেফতার করা হয়। আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 20 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে থানায় ঢুকে হট্টগোল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর 10 কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 6 মে থেকে 10 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশের পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে 1,59,874 জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এবার 8 মে থেকে 5 জুন পর্যন্ত 4 ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন হবে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কমিশন বেকায়দায় নেই। এই নির্বাচন নিয়ম রক্ষার ভোট নয়, বরং নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল দেশে প্রথম ধাপে যে 140টি উপজেলা নির্বাচন হবে তার বিষয়ে বিশদ জানাতেই সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তাদের যাবতীয় প্রস্তুতির কথা তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেন্দ্রে থাকায় নির্বাচন সুষ্ঠু করা সহজ হবে বলেন সিইসি। কেন্দ্রীয়ভাবে বিভাগীয় এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং কমিশনের যে নির্দেশনাগুলো সেগুলো তাদেরকে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের যৌথ নিয়ন্ত্রণে থাকবে। এতে করে ফোর্সেস ডিপ্লয়মেন্ট এবং মোবিলাইজেশনটা সহজতর হবে। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করায় কমিশন বেকায়দায় নেই জানিয়ে সিইসি বলেন,
কেউ যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। ভোটের দিন কোনো অপকর্ম বা শৃঙ্খলা ভঙ্গ হলে টেলিভিশন চ্যানেল দেখেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। যদি কোনো অপকর্ম হয়ে থাকে, শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে, সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেটা আমরা সবসময় দেখতে থাকি সেখানে হয়তো এসে যাবে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থী সমর্থক সহ সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান সিইসি। উপজেলা নির্বাচনের প্রতিটি পদে গড়ে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্ষমতাসীন দল দলীয় প্রতীক ব্যবহার না করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। 9 মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এজেন্সিগুলো অন্তত 58,000 হজ যাত্রীর ভিসার আবেদন না করায় শেষ পর্যন্ত কয়েক ঘন্টা আগে দ্বিতীয় দফায় 11 মে পর্যন্ত আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। দোষী এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্ম সচিব। মাশরেক রাহাতের রিপোর্ট। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন 83,000-এর কিছু বেশি হজযাত্রী। 9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যে 4,283 জন যাবেন তাদের সবারই ভিসা হয়ে গেছে। তবে এক দফা সময় বাড়ানোর পরও বেসরকারি ব্যবস্থাপনায় অন্তত 58,000 হজযাত্রীর ভিসা হয়নি। কারণ এবার যে 259টি হজ এজেন্সি হজযাত্রী পাঠাবেন তাদের মধ্যে অনেকেই তাদের যাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় ভিসার জন্য আবেদনই করেননি। আমাদের সরকারি ভিসা হয়ে গেছে, মানে সরকারি মাধ্যমে যারা যাবে। বেসরকারি ভিসা আমাদের 19,000 বা 20,000-এর মতো হয়েছে, ধরেন তখন 80,000-এ 20,000 হয়েছে, মানে 60 বাকি আছে। যদি কেউ না করে সেটা আমাদের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আজ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আরেক দফায় ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি সরকারের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তো সকল এজেন্সিকে অনুরোধ করব তারা যেন মানে যে টাইমটা পাবে এক্সটেন্ডেড তারা করে ফেলে। আমরা বিব্রত বোধ করি যদি বারবার টাইম চাওয়ার জন্য। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত জানিয়েছেন সকল হজযাত্রীর যাত্রা নিশ্চিত করতে কাজ করছেন তারা। A letter from His Excellency Honorable Religious Minister to our Minister of Hajj and Umrah, a request to extend date of closing the registration for Hajj, and we'll see inshallah. And we do care about all the programs and especially here in Bangladesh. Again in our সৌদি সরকারের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে 75 টন খেজুর হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও জানান চতুর্থবারের মতো চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবে তাদের নির্দিষ্ট হোটেলে। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। জুলাই থেকে স্থায়ী দোকানে পাওয়া যাবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য, কার্ড না থাকলেও কেনা যাবে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। 1 জুলাই থেকে স্থায়ী দোকানে মিলবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। যাদের কার্ড নেই তারাও ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এসব দোকান থেকে। আজ রাজধানীর বাড়িধারা পার্কে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 12 বছর ধরে রাজধানীতে প্রহরীর কাজ করেন আবুল কালাম। থাকেন ভাড়া বাসায়। ষাটোর্ধ্বী ব্যক্তির আয়ে চলে 4 জনের সংসার, তাই তো ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন টিসিবির লাইনে। আমার অনেক অসুবিধা আছে, আমি অনেকক্ষণ খাড়ে থাকলে আমার শরীর কাঁপে। এই কথা আমি এই টিভির মাল নিতে পারি না, অন্তে দিকে মহিলাগারও পাটেম দিকে আইছে। আবুল কালামের মতো 500 ফ্যামিলি কার্ডধারী পরিবার বাড়িধারার এই পার্ক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনেছেন। সারা দেশে এমন 1 কোটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে সংস্থাটি, যেখান থেকে মাসে একবার করে 5 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মুসুর ডাল, 1 কেজি চিনি আর 2 কেজি পেঁয়াজ দেয়া হয়। তবে এবার দেয়া হয়নি
চিনি ও পেঁয়াজ। বাজারে তো একটু বেশি আর কি, এখানে তো ন্যায্য মূল্য হিসেবে অনেক কম, সুবিধা পাই আমরা ভালো আর কি। দোকানে কিনে গেলে চিনি 150 টাকা কেজি, পেঁয়াজ হয়েছে 90 টাকা কেজি, 80 টাকা কেজি। আর এখান তো নিলে তো মনে করেন সবটাই আমরা সুবিধা হইতেছে। দোকানে দিলে আরো ভালো হবে, আর লাইনে দাঁড়ায় তো অনেক কষ্ট হয়ে যাবে। সকালে চলতি মাসের এই কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এজন্য তৈরি করা হবে অস্থায়ী সংরক্ষণাগার, ফলে কেউ চাইলে নিত্যপণ্যের কারসাজি করতে পারবে না। জানান, ভর্তুকি মূল্যে পণ্যের বাইরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করবে টিসিবি। আমরা আমাদের এই কার্যক্রমটা আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা ওনাদের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি 22 জুন এই তালিকাটা সম্পন্ন করতে। যেখানে সম্ভব হবে সেখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। অনুষ্ঠানে জানানো হয়, নিত্যপণ্যের দর সহনীয় রাখতে আসছে বাজেটে কর হার যৌক্তিক রাখার সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কাটবে 1 মাসেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ। তবে এখনও 3 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলে, সবচেয়ে বেশি 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এদিকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোল স্কেলে বিদ্যুৎ না থাকায় সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা অভিমুখী এক্সপ্রেসওয়েতে প্রায় 3 কিলোমিটার যানজট দেখা দেয়। গতকাল বিকেলে গোপালগঞ্জ কাশিয়ানীর পাথরগ্রাম এবং কোটালীপাড়ায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়, এতে 2টি গরু মারা গেছে। ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও 40% শুল্ক বহাল রাখায় বাংলাদেশে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমদানিকারকরা জানান, ভারত সরকার 40% রপ্তানি শুল্ক প্রত্যাহার না করলে অনুমতি দিলেও পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না, কারণ শুল্ক পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে অতিরিক্ত 25 টাকা গুনতে হবে। এতে বন্দরের চার্জ সহ সব খরচ মিটিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে 70 টাকার উপরে। দেশের বর্তমান বাজার অনুযায়ী এই দামে পেঁয়াজ আমদানি করলে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের আরও 128 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন সূত্রে জানা গেছে, রাখাইনের মংডু শহরের অদূরে বিজেপির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। সেখানে সংঘাতের জেরে বিজেপি সদস্যরা আচার মুনিয়া ও নাজিরপাড়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকে। এর আগে শনিবার নাফ নদের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢোকে আরও 40 জন। সরকারের সহযোগিতা পেলে বাংলাদেশে মার্কিন বড় কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকায় 3 দিন ব্যাপী ইউএস ট্রেড শো নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে ইউএস বড় বড় কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে। সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফি বলেন, এই ট্রেড শো যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারিত করবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 9 থেকে 11 মে পর্যন্ত চলবে এই ট্রেড শো। মূল লক্ষ্য আত্মরক্ষা। অবশ্য লক্ষ্য আছে আরও একটি, আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণজয়। এমন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উশু। তবে বরাবরের মতো বাধা পৃষ্ঠপোষক, অর্থ এবং নিজস্ব ভেন্যু। শাকির রুবেনের রিপোর্ট। কিছুদিন আগে চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আমন্ত্রণমূলক উশু টুর্নামেন্টে 6টি পদক জেতে বাংলাদেশ, 2টি রূপা এবং 4টি ব্রোঞ্জ। পদক জয়ী সেসব উশুকাদেরই সংবর্ধিত করেছে ফেডারেশন। আত্মরক্ষার্থেই উশুর প্রতি আকৃষ্ট হয় আগ্রহীরা, আর এই আগ্রহী উশুতে এসে এখন উশুকারা পদক জিতছে। আমি তো কাবাডিতে প্লেয়ার, আমি ভালো খেলতে পারি কাবাডিতে, বহুবার দেশের বাইরেতে গেছি। আর নিজেকে বেঁচে থাকার জন্য এটা খুব একটা দারুণ একটা পথ, মানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য। আমরা একটা নিজস্ব ভেন্যু পাইলে আমরা উশুকে আরো বিশ্বের কাছে আরো অনেকভাবে তুলে ধরতে পারবো, অনেক ভালোভাবে তুলে ধরতে পারবো।
এই সাফল্যেই এখন উশুর সান্দা বিভাগের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় যে আসর বসবে নভেম্বরে। 6 জন যারা মেডেল পেয়েছে এরা 6 জনই খেলতে পারবে। আর স্পেসিফিক যদি ওরা আলাদা কোনো চয়েস দেয় সেক্ষেত্রে ওরা আমাদেরকে চিঠি দিবে। উশুরি এগিয়ে যাওয়ায় মূল অন্তরায় স্পন্সর এবং অর্থ। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যেটা আমরা পাই সেটা দিয়েই আমাদের প্রশিক্ষণ প্রতিযোগিতা আমরা এটা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের আসলে বছরে এখন 2 থেকে 2.5 কোটি টাকা প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 50-52, ঠিক আছে, এই রকমের। কর্মকর্তা বলছেন উশুতে পদক জয়ের আশা অফুরন্ত, তাই স্পন্সরদের প্রতি তার আহ্বান উশুর সঙ্গী হন যেন তারা। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। নারীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সেনোরা লং ঢাকা উইমেন্স ম্যারাথন 2024 অনুষ্ঠিত হবে আগামী 24শে মে। রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে সকাল 5:30টায় শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে পুলিশ প্লাজার কনকর্ড পয়েন্টে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় এভারেস্ট একাডেমি এবং অ্যাথলেটিক্স ফেডারেশন। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার রয়্যালিটিস মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মীর মনিরুল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে 30 বছরে উধাও হয়েছে 60 ভাগ গাছপালা। উন্নয়নের প্রয়োজন সহ নানান অজুহাত, নতুন গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান পরিবেশবিদদের। প্রথম ধাপের 140টি উপজেলা পরিষদের ভোট কাল, প্রস্তুতি শেষ। মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছেন সিইসি। পরশু শুরু হচ্ছে হজ ফ্লাইট। 58,000 হজ যাত্রীর ভিসার আবেদনই করেনি এজেন্সিগুলো। দ্বিতীয় দফায় 11 মে পর্যন্ত সময় বাড়ালো সৌদি সরকার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।